আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩৩২ তম পর্ব। আজকের পর্বে আমরা ৩৩০ তম আহ, আহ, পর্বে আমরা যে আলোচনা করেছিলাম সেটা আমরা কন্টিনিউ করব। এর সাথে আমরা আরো কিছু বক্তব্য আমরা অ্যাড করব। ৩৩০ সেশনে আমাদের সাবজেক্ট ছিল উৎপাদনকারী কর্তৃক আমদানিকৃত ক্রয়কৃত উপকরণ বিক্রয় করার পদ্ধতি। উৎপাদনকারী উপকরণ আমদানি করেছে বা স্থানীয় বাজার থেকে ক্রয় করেছে, তিনি উপকরণ দিয়ে উৎপাদন না করে বিক্রি করে দিবেন, তার পদ্ধতি কি, এটা আমরা গত ৩৩০ নম্বর সেশনে আমরা আলোচনা করেছিলাম। তো এই সংক্রান্ত একটা জাতীয় রাজস্ব বোর্ডের একটা ব্যাখ্যাপত্র আছে। ব্যাখ্যাপত্র নম্বর ৯/২০২০, ৫ নভেম্বর ২০২০। তো এই ব্যাখ্যাপত্রটা নিয়ে একটু আলোচনা করা দরকার, এটা প্রাসঙ্গিক। এই ব্যাখ্যাপত্রটা ২০২০ সালের বেশ পুরানো। দুইটা প্রতিষ্ঠান এনবিআর চিঠি দিয়েছিল, সেই দুটা প্রতিষ্ঠানের আহ, চিঠির উত্তরে এই ব্যাখ্যাপত্রটা এনবিআর দেয়। এখানে মূলত মূলত বলা আছে, এক কারখানা হতে অন্য কারখানায় কাঁচামাল স্থানান্তর বিষয়ে নির্দেশনা। তো এই ব্যাখ্যাপত্রে অনুচ্ছেদ ২-এ মূল কথাগুলো বলা আছে। অনুচ্ছেদ ২-এ তিনটে দফা আছে, ক, খ, গ। তো এখানে মূল কথাগুলো বলা আছে, সেটা এখন আমরা আলোচনা করব। অনুচ্ছেদ ২-এ উল্লেখ আছে, একই মালিকানাধীন প্রতিষ্ঠানের এক কারখানা হতে অন্য কারখানায় কাঁচামাল স্থানান্তর স্থানান্তর ব্যবসায়িক বাস্তবতা। এখানে মূল কথা আছে। এখানে মূল কথা হলো, একই মালিকানাধীন প্রতিষ্ঠানের এক কারখানা হতে অন্য কারখানা। এটা কিন্তু এখানে সবার কথা বলা হয়নি, বলা হয়েছে একই মালিকানাধীন প্রতিষ্ঠানের আহ, এক এক কারখানাতে আর এক কারখানা, অর্থাৎ একটা প্রতিষ্ঠান থেকে আর একটা প্রতিষ্ঠান। তো একই মালিকানাধীন প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? ভ্যাট আইনে কনসেপ্টস এন্ড আইডিয়াস গুলো সংজ্ঞায়িত করা আছে, অনেকগুলো সংজ্ঞায়িত করা নাই। একই মালিকানাধীন প্রতিষ্ঠান এই টার্মটা ভ্যাট আইনে ব্যবহার করা হয়েছে, কিন্তু এর ডেফিনিশন নাই। ধারা 46-এ রেয়াতের ধারা 46 একটা খুব ইম্পর্টেন্ট একটা ধারা, সেখানেও এই টার্মটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এর কোনো যেহেতু কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, এই জন্য মাঠ পর্যায়ে এর একটা কনভেনশন গড়ে উঠছে যে একই মালিকানাধীন প্রতিষ্ঠান বলতে কি বোঝায়। মাঠ পর্যায়ে গড়ে উঠছে যে একই গ্রুপ অফ কোম্পানিজের আওতাধীন যেসব প্রতিষ্ঠান, তাদেরকে একই মালিকানাধীন বলা হবে। যেমন ধরেন, কত গ্রুপ অফ কোম্পানিজ আছে আপনারা জানেন: যমুনা গ্রুপ অফ কোম্পানিজ, বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানিজ, ডিবিবিএল গ্রুপ অফ কোম্পানিজ, টিকে গ্রুপ অফ কোম্পানিজ, মাগুরা গ্রুপ অফ কোম্পানিজ, আরো অনেক শত শত গ্রুপ অফ কোম্পানিজ আছে। তো এটা মাঠ পর্যায়ে একটা কনভেনশন গড়ে উঠছে যে একই মালিকানাধীন কোম্পানি বলতে আমরা একই গ্রুপ অফ কোম্পানিজের আওতাধীন প্রতিষ্ঠানকে আমরা বোঝাই আর কি। তো তাহলে এই যে ব্যাখ্যাপত্রটা, এটা হলো একই মালিকানাধীন দুইটা প্রতিষ্ঠানের মধ্যে যদি এই উপকরণ হস্তান্তর করা হয়, স্থানান্তর করা হয়, বিক্রি করা হয়, তাহলে এই বিধান প্রযোজ্য হবে। তো এখানে কি বলা হয়েছে? একই মালিকানাধীন প্রতিষ্ঠানের এক কারখানা হতে অন্য কারখানায় কাঁচামাল স্থানান্তর ব্যবসায়িক বাস্তবতা। সুতরাং একই মালিকানাধীন প্রতিষ্ঠানের এক কারখানা হতে অন্য কারখানায় নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে কাঁচামাল স্থানান্তর করা যাবে। ক ক হলো, কোনো উৎপাদনকারী কর্তৃক আমদানিকৃত ক্রয়কৃত অর্জিত বা অন্য কোনোভাবে সংগৃহীত কাঁচামালের কোনরূপ আকৃতি প্রকৃতি বৈশিষ্ট্য বা গুণগত পরিবর্তন না করে তার অন্য কোনো কারখানায় কাঁচামাল হস্তান্তরের পূর্বে বিধি মোতাবেক উপকরণ উৎপাদক সহগ ফরমূসক 4.3 এ ঘোষণা প্রদান করবে। তাহলে 4.3-তে ঘোষণা প্রদান করতে হবে এবং এর ভিত্তিতে 15% হারে মূসক পরিশোধ পূর্বক মূসক 6.3 চালানের মাধ্যমে কাঁচামাল অপসারণ করবে। ঘোষণা প্রদান করতে হবে মূসক 4.3 ফর্মে, আর মূসক 6.3 ফর্ম মূসক চালানপত্র ইস্যু করতে হবে, 15% ভ্যাট প্রয়োগ করতে হবে। এটা একেবারে মূল কথা। তাহলে একেবারে মূল কথা কি গেল? তাহলে মূল কথা এতক্ষণ আমরা কি শিখলাম? এতক্ষণ আমরা শিখলাম যে কাঁচামাল একই মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে হস্তান্তর করা যাবে, বিক্রি করা যাবে। বিক্রির পদ্ধতি কি? পদ্ধতি হলো 4.3-তে ডিক্লারেশন দিতে হবে, অবশ্যই ভ্যালিডেশন করতে হবে, 6.3 ভ্যাট চালানপত্র ইস্যু করতে হবে এবং সেখানে 15% ভ্যাট প্রয়োগ করতে হবে। এই হলো মূল কথা।
আর খ এবং গ খুব সিম্পল কথা। খতে বলা আছে যে সরবরাহ গ্রহণকারী তার ক্রয় হিসাব রেজিস্টারে এন্ট্রি দিবে, আর গতে বলা আছে যে তিনি ধারা 46-এর সব শর্ত পরিপালন করে রেয়াত নিতে পারবে। এগুলো খুব সাধারণ কথা। এখন আসেন এই যে ব্যাখ্যাপত্রটা, এই ব্যাখ্যাপত্রে পরিষ্কার উল্লেখ আছে যে এটা একই মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে যদি উপকরণ হস্তান্তর করা হয় সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। কিন্তু মাঠ পর্যায়ে যেহেতু এটা নিয়ে খুব স্পষ্ট নির্দেশনা নাই, মাঠ পর্যায়ে একই মালিকানাধীন প্রতিষ্ঠান না হলেও তারাও এই পদ্ধতি ফলো করছে। তো তাতে সমস্যা কি? তাতে আমার ব্যক্তিগত মতামত হলো তাতে কিছু সমস্যা আছে। সমস্যা হলো যে উৎপাদনকারী উপকরণ আমদানি করেছে 2% আগাম কর দিয়ে, আমি গত সেশনে এটা বলেছিলাম। আর কমার্শিয়াল ইম্পোর্টার আগাম আগাম আমদানি করলে 7.5% আগাম কর দেওয়া লাগতো। উৎপাদনকারী আরো অন্য ফ্যাসিলিটি পায়। তো এই উৎপাদনকারীকে যদি এরকম এই উপকরণ সব বিক্রি করার যদি স্বাভাবিক পদ্ধতিতে তিনি বিক্রি করতে পারেন, তাহলে তো কমার্শিয়াল ইম্পোর্ট তো কমে যাবে, সরকারের রেভিনিউ লস হবে। তো হতে পারে যে এটাই কারণ, বা হতে পারে অন্য কারণ। তো এই কর্তৃপক্ষ তো এখানে এই আদেশটা একই মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখছে, কিন্তু এটা মাঠ পর্যায়ে এটা সবাই অনেকেই যারা একই মালিকানাধীন নয় তারাও এটা ব্যবহার করে। তো আহ, এই বিষয়ে তাহলে যারা একই মালিকানাধীন প্রতিষ্ঠান নয়, তো তারা কি পদ্ধতি অবলম্বন করবে? এটাও তো একটা বাস্তবতা। এটাও তো বাস্তবতা। একটা প্রতিষ্ঠানের হঠাৎ করে র ম্যাটেরিয়াল শর্ট হয়ে যেতে পারে। তো তারই বন্ধু বান্ধব, তারই ব্যবসায়িক পরিচিত জন কারো কাছ থেকে তো তিনি তিনি তো কিছু উপকরণ নিবেন। এটাও তো একটা ব্যবসায়িক বাস্তবতা। এই বিষয়ে তো কোনো নির্দেশনা আপাতত পাওয়া যাচ্ছে না। তো এরকম ক্ষেত্রে যখন আমরা প্রফেশনাল হিসাবে, মানুষ তো আমাদের কাছে অপিনিয়ন চাই, আমাদের কাছে মতামত চাই, এবং আমরা মতামত দিই বিভিন্ন বিষয় পর্যালোচনা করে, একই ধরনের পরিস্থিতি পর্যালোচনা করে, আদালতের আদেশ, আইন, অন্যান্য আইন যখন সরাসরি আইনের মধ্যে পাওয়া যায় না, তখন অন্যান্য আইন, সমজাতীয় আইন ইত্যাদি রেফারেন্স খুঁজে আমরা কোনো একটা অপিনিয়ন দিই। তো এই অপিনিয়ন দেওয়ার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, বা এরকম প্র্যাকটিস করার সময় যেটা খেয়াল রাখতে হবে, মূলত দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো, একটা হলো রেভিনিউ প্রোটেকশন, সরকারের রেভিনিউ যেন লস না হয়, আর দুই হলো বিজনেস যেন ফ্যাসিলিটেশন হয়। হ্যাঁ, তো আহ, এ ধরনের অস্পষ্টতা আমাদের ভ্যাট ম্যানেজমেন্ট সিস্টেমে আছে। অনেক ক্ষেত্রে এরকম অস্পষ্টতা থাকে, সেখানে সঠিক একেবারে সুনির্দিষ্টভাবে কোনো নির্দেশনা থাকে না। তো এই ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা দরকার হয়। তো আমাদের এরকম নির্দেশনা খুব দ্রুত পাওয়া যায় না, এটা আমাদের একটা বাস্তবতা। আমাদের দেশের সুশাসনের কি অবস্থা সেটা তো আমরা জানি। তো আমি আমি তো দীর্ঘদিন ধরে বলে আসছি যে ইউনিফর্ম ভ্যাট প্র্যাকটিস চালু করতে হবে। আমি যে নানান ধরনের কাজকর্ম করি, এই যে এত উত্তর দিই, এত ট্রেনিং দিই, ভিডিও করি, এর একটা কারণ হলো যে সবাইকে একভাবে শেখাতে হবে। কনসালট্যান্টকে, ব্যবসায়ীকে, অফিসারকে, আহ, সবাইকে, যারা এই ভ্যাটের সাথে জড়িত সবাইকে একরকম ভাবে জানতে হবে। তো একরকম ভাবে জানারও আগে একরকম বিধান থাকতে হবে। তো একরকম বিধান যখন থাকে না, তখনই জটিলতা তৈরি হয়। তো এখন এই যে আমরা যে বিষয়টা আমরা দেখছি, এখানে একই মালিকানাধীন দুইটা প্রতিষ্ঠান হলে সেখানে উপকরণ হস্তান্তর কিভাবে করা হবে সেটা বলা আছে, কিন্তু যখন একই মালিকানাধীন প্রতিষ্ঠান হবে না, তখন কি হবে? তো তখন কি হবে সেই সব বিষয়ে আমরা আহ, যারা যারা কনসালট্যান্ট, আমরা যারা পরামর্শক, আমরা পরামর্শ দিই। তো আমি তো একটা পরামর্শ দিয়েছিলাম। তো আমার পরামর্শ যে সবাইকে গ্রহণ করতে হবে সেটা আমি বলি না। তো আমি কিন্তু এটা বলেছি, আমি কিন্তু প্রিন্সিপাল বলেছি, যে প্রিন্সিপালটা হলো যে সরকারের যেন রেভিনিউ লস না হয়, আর বিজনেস যেন ফ্যাসিলিটেটেড হয়। আর এইটা এটা খেয়াল রাখতে হবে। তো এইটা খেয়াল রেখে এই ক্ষেত্রে এইভাবে আমাদের কাজ করতে হবে এবং পরামর্শ দিতে হবে, যেন যেন একজন একজন কমার্শিয়াল ইম্পোর্টার আমদানি করলে যে ইমপ্লিকেশনসটা হতো বিক্রি করার সময়, সেই ইমপ্লিকেশনসটা হইতে হবে।
একজন উৎপাদনকারী আমদানি করলে এর যে যে ফলাফল, সেই ফলাফলের ভিত্তিতে তিনি যদি বিক্রি করে দেন তাহলে হবে না। বিষয়টা আমি আরো খোলসা করে বলি যে উৎপাদনকারী তিনি 2% আগাম কর দিয়ে তিনি আমদানি করেছেন, আরো সুযোগ সুবিধা পেয়েছেন, তিনি যদি এখন অন্য কোনো ইম্প্যাক্ট ছাড়া তিনি যদি সরাসরি এই উপকরণ বিক্রি করে দিতে পারেন, তাহলে কমার্শিয়াল ইম্পোর্টারের আমদানি কমে যাবে, সরকারের রেভিনিউ লস হবে। এই জন্যই মূলত সম্ভবত যে এই আহ, সবাই এভাবে বিক্রি করতে পারবে না। উৎপাদনকারী উপকরণ আমদানি করেছে তো উৎপাদন করার জন্য, বিক্রি করার জন্য না। তাও প্রয়োজন হতে পারে, তো যেহেতু প্রয়োজন হতে পারে এটা শর্ত সাপেক্ষে হতে হবে। এটা এটা এতটা ওপেন হলে এটা সরকারের রেভিনিউ লস হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে মোটামুটি আমার কথা আমি বলে ফেলেছি। সেটা হলো উপকরণ যদি আহ, হস্তান্তর করার, বিক্রি করার প্রয়োজন হয়, তাহলে আমরা কি পদ্ধতি অবলম্বন করব সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম। তো পদ্ধতি তো কিছুটা আলোচনা করলাম, এনবিআর একটা ব্যাখ্যাপত্রে আছে। আর এই ব্যাখ্যাপত্রে সব পরিস্থিতি এখানে কাভার করা হয়নি। তো অন্যান্য পরিস্থিতিতে আমরা কিভাবে সিদ্ধান্ত নিব সেই কিছু প্রিন্সিপাল আলোচনা করলাম। তো আশা করি এ বিষয়ে কর্তৃপক্ষ যদি সমস্ত সমস্ত বিষয় অ্যাকোমোডেট করে একটা বিস্তারিত যদি গাইডলাইন দেয় তাহলে সেটা খুব ভালো হয়। কর্তৃপক্ষ যে গাইডলাইন দিবে সেটা আমাদের সবাইকে মেনে চলতে হবে। তার আগ পর্যন্ত আমরা মোটামুটি এই দুইটা প্রিন্সিপালের উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিতে পারি। একটা হলো সরকারের রেভিনিউ প্রোটেক্টেড থাকবে, আর বিজনেস ফ্যাসিলিটেটেড হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিষয়ে এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।